This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। আজ পাঁচ কথায় কোন খবরগুলোর দিকে আমাদের নজর? প্রথমেই বিগ বলে দেখাই পাঁচ কথার ইস্যু। প্রথম ইস্যু ইউনূসের ভবিষ্যৎ বিএনপির হাতে। কেন বলছি এ কথা জানাবো আপনাদের। এরপর ইস্যু 2, চাপ বাড়িয়ে ডেডলাইন চাকরি হারাদের অবশ্যই জানাবো আপনাদের পাঁচ কথায় বিস্তারিত। ইউনূসের পদত্যাগ সম্ভাবনার মধ্যেই আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বিএনপি ও জামাত নেতাদের আলাদা আলাদা বৈঠক রয়েছে। সন্ধ্যে 7:30টায় ইউনূসের সঙ্গে বৈঠক বিএনপি নেতাদের। এরপর রাত 8টায় কথা বলবেন জামাত নেতারা। ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ ছাড়ার ইচ্ছে প্রকাশ ইউনূসের। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকেই পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেন ইউনূস। সূত্রের খবর, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই সভা শেষে উপদেষ্টা পরিষদের সদস্যরা বর্তমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক করবেন বলেও জানা গিয়েছে। এই বৈঠকে কি হতে চলেছে, ইউনূসের ভবিষ্যৎ কি, সবটাই জানবো এই মুহূর্তে। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। জ্যোতির্ময়, দেখো, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে তদারকি সরকারের প্রধান হিসেবে মোহাম্মদ ইউনূসকে নিয়ে আসা হয়েছিল একটাই লক্ষ্যে, যে যতক্ষণ পর্যন্ত না একটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হচ্ছে সেই সময় তদারকি সরকারের তত্ত্বাবধান করবেন তিনি। কিন্তু সেই সময়কালে দেশের শাসন ব্যবস্থা, দেশের সমাজ ব্যবস্থা, আর্থিক ব্যবস্থা, দেশের প্রধান হিসেবে, তদারকি সরকারের প্রধান হিসেবে যাবতীয় দায়িত্ব কিন্তু মোহাম্মদ ইউনূসের ওপর। তার থেকে যেটা সবথেকে বড় দায়িত্ব ছিল তার, যে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আবারও মেন স্ট্রিম পলিটিক্সে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে সুষ্ঠু নির্বাচনের পথে নিয়ে যাওয়া। কিন্তু যাদের কাঁধের ওপরে ভরসা করে মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় এসে বসেছেন, যার মধ্যে অন্যতম হচ্ছে বিএনপির মতো পার্টি, তারা এসে অভিযোগ করছে যে মোহাম্মদ ইউনূস তিনি নির্বাচন চাইছেন না, তিনি নির্বাচনকে যতটা সম্ভব দূরে সরিয়ে দিতে চাইছেন। এবং দেশের অভ্যন্তরে, বাংলাদেশের অভ্যন্তরে যেভাবে দেশের আর্থিক ক্ষেত্র নিয়ে, সামাজিক ক্ষেত্র নিয়ে ক্রমশ ধীরে ধীরে রোষ তৈরি হচ্ছে, তা কিন্তু জনরোষে পরিণত হতে চলেছে। এর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সম্পূর্ণভাবে অনাস্থাভাজন হয়ে পড়েছেন এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়েই তিনি এবার বুঝতে পারছেন যে সরে যাওয়া ছাড়া, পালিয়ে যাওয়া ছাড়া তার কাছে আর কোনো পথ নেই। তিনি রেজিগনেশনের ইচ্ছে প্রকাশ করার পরেই কিন্তু এই বৈঠক, যাবতীয় বৈঠক ডাকা হয়েছে। এবং এই বৈঠকগুলোতে প্রত্যেকটা রাজনৈতিক দলের বক্তব্য কী থাকে, অর্থাৎ এক্ষেত্রে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই, তাদের অস্তিত্ব এই মুহূর্তে কোনোভাবেই রাখা হয়নি। তা গণতান্ত্রিক কি অগণতান্ত্রিক তা তাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা বা রাজনৈতিক পরিমণ্ডলে আলোচনা হতে পারে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, বিএনপির মতো পার্টি তারা এই আজকের বৈঠকে তারা কি অবস্থান নিচ্ছেন। জামাত তাদের কোনো গ্রহণযোগ্যতা, তারা মৌলবাদী সংগঠন, তাদের কোনো গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক ক্ষেত্রে নেই। তারা বাংলাদেশের যে ভালো চায় না, সে ভূমিকা পরিষ্কার হয়ে গিয়েছে। কিন্তু এই পরিস্থিতির প্রেক্ষিতে তাদের বক্তব্যের গুরুত্ব অবশ্যই রয়েছে। তারা আজকের এই বৈঠকে কি বলছেন, এবং আজকের বৈঠকের ওপরেই সম্পূর্ণভাবে নির্ভর করবে মোহাম্মদ ইউনূসের ভূমিকা। কারণ এই পার্টিগুলি, বিএনপির মতো পার্টিগুলি যদি তার উপরে আস্থা না রাখে, তাহলে কিন্তু দেশ ছেড়ে পালানো ছাড়া তার কাছে আর কোনো পথ নেই। তার কারণ যে খবর আমরা পাচ্ছি যে মোহাম্মদ ইউনূস এবার যদি তিনি ক্ষমতা থেকে সরে যান, তিনি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তারের ভয় তিনি পাচ্ছেন। ফলত আজ রাতের বৈঠকেই কিন্তু আগামীকাল বাংলাদেশের সকাল কেমন হতে চলেছে একদম জ্যোতির্ময়। আমাদের অবশ্যই সেই বৈঠকগুলোর দিকে অবশ্যই নজর থাকবে। ইউনূসের ভবিষ্যৎ কি সেদিকে আমাদের নজর থাকবে। এবং এ নিয়ে আমরা কথা বলেছিলাম দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তার সঙ্গে। শুনুন তার বক্তব্য। ইউনূস একটা বাঘের পিঠে সওয়ারি হয়েছে, আর এই বাঘের পিঠ থেকে নামলেই সেই বাঘ খেয়ে ফেলবে। কারণ সেই বাঘ রক্ত খাদক, নরখাদক বাঘ, তার নাম হচ্ছে জিহাদ। একবার সেই বাঘের পিঠে উঠলে তার পরিত্রাণ নেই। দ্বিতীয়ত, একই সঙ্গে আমেরিকা, চায়না এবং পাকিস্তান, এই তিনটে আলাদা আলাদা রাষ্ট্র তাদের আলাদা আলাদা হিডেন এজেন্ডা, এগুলোকে ফুলফিল করবার জন্য একটা জিহাদ নামের বাঘের পিঠে চড়েছে। এই জিহাদেরও কিন্তু আলাদা হিডেন এজেন্ডা। এই চারটাকে সামাল দেওয়া ইউনূসের পক্ষে অসম্ভব। ওর ডেজ আর নাম্বার। আমার যেটা, মানুষ তো এন্ড অফ দ্য ডে, আমার যেটা ভয় লাগছে যে ইউনূসের না কিছু একটা বড় কিছু হয়ে যায় খুব তাড়াতাড়ি, কিন্তু হিজ ডেজ আর নাম্বার। ইউনূসকে যেতে হবে, কিরকম ভাবে যাবে সেটা কিন্তু আশঙ্কার একটা দিক রয়ে যাচ্ছে।
রাজনৈতিক অস্থিরতার মধ্যেই আচমকা বৈঠকে বাংলাদেশের উপদেষ্টা। রাতে বিএনপি জামাতের সঙ্গে কথা, দুপুরে আচমকা উপদেষ্টা কমিটির বৈঠক। দুপুর 12:30 থেকে ঢাকায় উপদেষ্টা কমিটির আচমকা রুদ্ধদ্বার বৈঠক। ইউনূস সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম আর আসিফ মাহমুদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই, দাবি এনসিপি নেতা নাহিদ ইসলামের। দুই ছাত্র উপদেষ্টা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে রয়েছে, দাবি নাহিদের। আর সেই সঙ্গেও এনসিপির আরও দাবি, এই দুই ছাত্র উপদেষ্টাকে রাজনীতি করতে হলে উপদেষ্টার পদ ছেড়ে আসতে হবে। আসিফ ও মাহমুদের বিরুদ্ধে বিএনপির অভিযোগ, নির্দলীয় সরকারে থেকেও এই দুই উপদেষ্টা আদতে এনসিপির স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে। এই দুই উপদেষ্টার অপসারণের দাবি তোলে বিএনপি। তারপরই এনসিপি নিজেদের অবস্থান স্পষ্ট করল। নাহিদের অভিযোগ, পরিকল্পনা মাফিক এই দুই উপদেষ্টাকে এনসিপির সঙ্গে জড়িয়ে অপপ্রচার চলছে। দুইজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে যে অপপ্রচার, আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তারা গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবেই সেই সময় সরকারে গিয়েছিলেন, আমিও তাদের মধ্যে সেই সময় একজন ছিলাম। তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদেরকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলবো যে এটি খুবই উদ্দেশ্যমূলক। 2024-এর জুলাই আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন বলে স্লোগান উঠেছিল। বাংলাদেশে প্রবল বিদ্রোহের মুখে 5ই অগস্ট দেশ ছেড়ে যেতে হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পথ পরিবর্তনের পদ্মাপারে ফের স্বৈরাচারী শাসককে হটানোর দাবি। তবে এবার স্বৈরাচারী তকমা সে দেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে। সোশ্যাল সাইট ছেয়ে গেছে রিমুভ ডিক্টেটর স্লোগান পোস্টারে। অবিলম্বে ইউনূসের পদত্যাগের দাবি ক্রমশ জোরালো হচ্ছে। আর ঠিক এরকম একটা আবহে ইউনূসকে ক্ষমতা থেকে উৎখাতের ডাক দিলেন শেখ হাসিনা। ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের কুকীর্তি ফাঁস করতে দলীয় কর্মীদের নির্দেশ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর। অডিও বার্তা আওয়ামী লীগের কর্মীদের। তিনি বলেছেন যে বাংলাদেশের মানুষ খুব কষ্টে আছেন, তাদের পাশে দাঁড়িয়ে আন্দোলনে নামার ডাক সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর। মিটিং মিছিল করে কুকীর্তি ফাঁসের নির্দেশ শেখ হাসিনার। তার হুঙ্কার, প্রতিটি অপমান অপবাদের হিসেব নেওয়া হবে। তিনি বলেছেন উপরওয়ালা তাকে বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের জন্য কিছু করতে। একই সঙ্গে হাসিনার অভিযোগ, ইউনূস বাংলাদেশের টাকা পাচার করেছেন। ইউনূস, তার ভাইয়ের ছেলে ও তার মেয়ের সব সম্পত্তির হিসেব বের করা হচ্ছে। একই সঙ্গে হাসিনার দাবি যে বাংলাদেশের উপদেষ্টাদের সকলেই প্রায় বিদেশি নাগরিক, তাদের সব হিসেব বের করা হচ্ছে। সব ধরা হবে, সব হিসাব নেওয়া হবে। ইউনূসের ভাই ব্রাদার, ভাইয়ের বেটা, ভাইজি যারা আছে, তার মেয়ে, 2 মেয়ে, সবগুলির হিসাব আমি নিয়ে ছাড়বো। এবং আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে নিশ্চয়ই বাংলাদেশের জন্য কোনো ভালো কাজ করার জন্য। কাজে আমি এখনও সময় আছে, এগুলির ক্ষমতা থেকে বিদায় দিয়ে দেশটাকে রক্ষা করতে হবে। তার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। প্রতিদিন দরকার যে যেভাবে পারেন মিছিল মিটিং করে প্রতিবাদ করেন, লিফলেট বিতরণ করেন, এতে অপকর্মগুলি জনগণের কাছে তুলে ধরেন, সাধারণ মানুষের কাছে যান, কারণ মানুষ খুব কষ্টে আছে। পদ্মাপাড়ে খেলা ঘোড়ার ইঙ্গিত। বাংলাদেশে ক্রমশ জোরালো হচ্ছে ইউনূসের পদত্যাগের দাবি। ঢাকায় সচিবালয়ের সামনে কর্মচারীদের একাংশের বিক্ষোভ। ইউনূসের অন্তর্বর্তী সরকার সাধারণ কর্মচারীদের জোর করে অবসর নিতে বাধ্য করছেন বলে অভিযোগ। প্রবল চাপে কোণঠাসা ইউনূসের মরিয়া চাল। নিজের পালে সমর্থনের হাওয়া তুলতে বাংলাদেশে মার্চ ফর ইউনূস। ইউনূসকে প্রধান হিসেবে বসিয়ে 5 বছরের জন্য জাতীয় সরকার তৈরির ডাক বাংলাদেশে। ঢাকার শাহবাগ থেকে মিছিল, কোনো সংগঠনের ব্যানারে মিছিল না ডাকা হলেও এর পিছনে বৈষম্য বিরোধী ছাত্ররা রয়েছে বলেই জানা যাচ্ছে। ইউনূসকে সময় দেওয়ার দাবি ছাত্রদের। উল্টে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের দাবি তুলেছে ইউনূসের সমর্থকরা। আমরা এই এনজিও সরকার চাই না। এবার আমাদের দাবিগুলো এটা ঐক্যমত তৈরি করে ইন্টারিম সরকারকে, যে বিতর্কিত উপদেষ্টা যারা আছে তাদেরকে অপসারণ করে শক্তিশালী একটি জাতীয় সরকার, যেখানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে। দ্বিতীয় অবস্থান হবে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, যেহেতু আওয়ামী লীগের বা ছাত্রলীগের সাবেক যে ছাত্রনেতা রাষ্ট্রপতি চুপ্পু আছে, তাকে ওই পদে রাখা যাবে না। যেহেতু আমাদের মধ্যে একটা বাক্য আমরা শুনেছি যে ইউনূস স্যার যদি সরে যায় তার বিকল্প আছে, তাহলে চুপ্পু সরে গেলে বুঝি চুপ্পুর বিকল্প নাই, যার সংগঠন নিষিদ্ধ। তাই আমরা ইউনূস স্যারকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই। সেক্ষেত্রে প্রয়োজনে রাষ্ট্রপতির যে ক্ষমতার
সম্প্রসারণ প্রয়োজন সেই সম্প্রসারণ করতে হবে রাষ্ট্রকে, যেহেতু আমরা সংবিধান সংস্কার চাচ্ছি। আমরা সাধারণ জনগণ, আমরা কোনো ব্যানারের পক্ষে আসি নাই, আমরা সাধারণ জনগণ আসছি দেশের উন্নয়নের জন্য। একমাত্র ইউনূস স্যারকে আমরা বিশ্বাস করি এবং ইউনূস স্যারই দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। আমরা সেই বিশ্বাসে, সেই সাধারণ জনগণে আমরা আসছি ইউনূস স্যারকে তার অবস্থানে টিকে রাখার জন্য আসছি। ভারতের আকাশে বাংলাদেশের ড্রোন। হাসনাবাদে ভারত বাংলাদেশ সীমান্তে কাটা খাল এলাকায় চাঞ্চল্য। বাংলাদেশ থেকে ভারতের আকাশ সীমায় ঢুকে 3টি ড্রোন দাবি স্থানীয়দের। মোবাইলে সেই ছবি ক্যামেরাবন্দি করেন স্থানীয়রা। ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ, বিএসএফ ক্যাম্পের জওয়ানরা। বাংলাদেশ থেকে একটা ড্রোন ইন্ডিয়া আসলো এবং এখানকার ছবি ক্যাপচার করে আবার বাংলাদেশে ফিরে গেল। এটা আমাদের খুব চিন্তার বিষয়, খুব ভাবনার বিষয়। আমরা বিএসএফকে আমরা কল করি এবং হাসনাবাদ থানা এবং হিঙ্গলগঞ্জ থানাকে আমরা কল করি। সমস্ত পুলিশ প্রশাসন এবং বিএসএফের সমস্ত কর্তারা সবাই এখানে আছেন এবং বড় সাহেব, আমাদের এসপি সাহেবও উনি আসছেন। এই মুহূর্তে গ্রামের লোকজন সবাই খুবই উদ্বিগ্ন যে এরকম রাত্রে হঠাৎ করে ড্রোন এখানে যে আনাগোনা হচ্ছে। এবং পরবর্তীতে আমরা দেখলাম, মানে বিএসএফও দেখেছে, আমাদের পুলিশ প্রশাসন তারাও দেখেছে। তারপরও 2খানা ড্রোন আবার এসছে এবং সেই 2খানা ড্রোন বাইলানি, বিশপুর, পাটলি, ভূমি এই সমস্ত এরিয়া ঘুরে আমাদের বাদামতলা এরিয়া দিয়ে সেই 2টো ড্রোন আবার বাংলাদেশে ফিরে গেছে। নির্লজ্জ পাকিস্তান। পরিবারের সামনে সাংবাদিককে গুলি করে হত্যা পাক পুলিশের। বালুচিস্তানের মাস্কে সাংবাদিক আব্দুল লতিফকে গুলি করে হত্যা এই মুহূর্তের সবথেকে বড় খবর। রাত 3টের সময় বাড়িতে ঢুকে লতিফের ওপর গুলি চালায় পাকিস্তান পুলিশ। আর সেই সময় পরিবারের সঙ্গে ঘরে ঘুমোচ্ছিলেন আব্দুল। 28শে ফেব্রুয়ারি পরিবারের অন্য 8 সদস্যকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেনা ক্যাম্পে। সেখানে 2টো গ্রুপে ভাগ করে লতিফের পরিবারের সেই 8 জনকেও হত্যা করা হয়, যার মধ্যে ছিলেন লতিফের ছেলে সাইফও। এই মুহূর্তের সবথেকে বড় খবর, আরো একটা জঘন্য ঘটনা পাকিস্তানে। নির্লজ্জ একেবারে পাকিস্তান। পরিবারের সামনেই সাংবাদিককে গুলি করে হত্যা পাক পুলিশের। যখন রাত্রেবেলা ঘুমোচ্ছিলেন ওই সাংবাদিক, বালুচিস্তানের মাস্কে সাংবাদিক আব্দুল লতিফকে গুলি করে হত্যা। রাত 3টের সময় বাড়িতে ঢুকে লতিফের ওপর গুলি চালায় পাকিস্তান পুলিশ। 28শে ফেব্রুয়ারি পরিবারের অন্য 8 সদস্যকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেনা ক্যাম্পে। সেখানে 2টো গ্রুপে ভাগ করা হয়েছিল এবং তারপর সেই 8 জনকে হত্যা করা হয় গুনে গুনে, যার মধ্যে লতিফের ছেলেও ছিলেন সাইফ। চলে আসি রাজ্যের খবরে। বারবার চাইলেও দেখা করেনি শিক্ষামন্ত্রী। আর এবার দেখা করার জন্য সরকারকে ডেডলাইন বেঁধে দিলেন এসএসসির চাকরিহারারা। সোমবারের দেখা না হলে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এবং তাদের দাবি সোমবারের মধ্যে সেন্ট্রাল পার্ক চত্বরে বিকল্প ধর্নার জায়গায় বায়ো টয়লেট, জল, বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 31শে মের মধ্যে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে হবে এসএসসিকে। সেই ডেডলাইন শেষ হতে বাকি মাত্র 7 দিন। সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছে এসএসসির 2016 সালের প্যানেল। চলতি বছরের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শেষ করারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আন্দোলনে নেমেছে চাকরিহারারা। তাদের দাবি, নতুন করে পরীক্ষার বদলে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করুক এসএসসি। এই দাবিতে বিকাশ ভবনের সামনে টানা 18 দিন ধরে চলছে ধর্ণা। শুরু থেকেই শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার দাবি করছেন চাকরিহারারা। ইমেল করে, চিঠিও লিখে দেখা মেলেনি। এবার সেই সাক্ষাৎ চেয়ে ডেডলাইন বেঁধে দিলেন আন্দোলনকারীরা। 15 থেকে 16 দিন হয়ে গেল, এডুকেশন মিনিস্টার এখনো আমাদের সঙ্গে দেখা করেননি বা কোনো মিনিস্টারই আমাদের সঙ্গে এখনো পর্যন্ত দেখা করেননি। আজকে শনিবার, আমরা আগামী সোমবার অবধি দেখে নেব। সোমবারের মধ্যে যদি আমাদের সঙ্গে সরকারের তরফ থেকে দেখা করা না হয়, তাহলে সোমবারের পর আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের কথা ভাবতে পারি। শুক্রবারই চাকরিহারাদের ধর্ণা আন্দোলন বিকাশ ভবন থেকে সরানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেন্ট্রাল পার্কের সুইমিং পুল লাগোয়া এলাকায় চাকরিহারাদের আন্দোলনের অনুমতি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে পর্যায়ক্রমে 200 জন করে অবস্থান বিক্ষোভে সামিল হতে পারবেন। হাইকোর্টের নির্দেশ মেনে ধর্ণার জায়গা বদলে সম্মত হলেও প্রশাসনের কাছে বেশ কয়েকটি শর্ত রেখেছেন চাকরিহারারা। সমস্ত রকম শেড, জল, টয়লেট বা ইলেকট্রিসিটি এই ব্যবস্থাগুলো যখন কমপ্লিট হবে, তখন আমরা আমাদের এখান থেকে অবস্থানটা স্থানান্তরিত করে ওখানে আমরা শিফট করব। যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান এখানেই চলবে। চাকরিহারারা যখন সময়সীমা বেঁধে দিচ্ছেন, তখনই সামনে কিন্তু আরও এক ডেডলাইন।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এ মাসের মধ্যেই নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে এসএসসিকে। 2016 অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার বেশ কিছু নিয়ম বদল করছে এসএসসি। বিজ্ঞপ্তি প্রকাশের আগে তার সুপারিশও পাঠানো হয়েছে বিকাশ ভবনে। কি আছে এসএসসির সেই সুপারিশে? ওএমআরে এই পরীক্ষা নেওয়া হবে, দেওয়া যেতে পারে কার্বন কপি। ইন্টারভিউ বা অ্যাপটিটিউড টেস্ট আবার ফিরে আসবে। লিখিত পরীক্ষার পর হবু শিক্ষককে পড়িয়ে দেখাতে হবে। একাডেমিক স্কোর কমিয়ে দেওয়ার পক্ষে সুপারিশ করা হয়েছে। ইন্টারভিউয়ের ভিডিওগ্রাফি করতে হবে। তবে এসএসসির পাঠানো নতুন নিয়মের সুপারিশে এখনও ছাড়পত্র দেয়নি বিকাশ ভবন। সরকারি সূত্রে খবর, আগামী ক্যাবিনেট বৈঠকে নতুন নিয়মে সরকারের শিলমোহরের পরই নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করবে এসএসসি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আইনজীবী বিকাশ ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। রাজ্য যতই রিভিউ পিটিশনের কথা বলুক, চাকরি ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই চাকরিহারা শিক্ষকদের জানালেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। রাজ্যের দুর্নীতির কারণেই চাকরি গিয়েছে আন্দোলনকারীদের জানালেন বিকাশ ভট্টাচার্য। দুর্নীতির সঙ্গে কারা কারা যুক্ত সামনে আনুক রাজ্য, দাবি আন্দোলনকারীদের। ওদের মনে হয়েছে ব্যাপারটা স্পষ্ট করে বোঝা দরকার, তাই ওরা এসেছিলেন, আমি আমার বুদ্ধিমতো বুঝিয়ে দিলাম। বিভিন্ন জায়গা থেকে আপনাকেও দোষারোপ করা একটা কি আছে, দোষ কাজ করতে গেলে দোষারোপ করবেই লোকে, কিন্তু আগামী দিনে সব বুঝতে পারবে যে দোষটা কার, কি অপরাধ করেছে। আইনি পরামর্শ দিলাম যে আপনারা সরকার যে বলছে রিভিউ করে তোমাদের পুরনো চাকরি ফিরিয়ে দেবো, সেটা আইনত অসম্ভব, এই পরামর্শটা দিলাম। আমরা এখন যে পরিষ্কার কথা, রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যারা মূলত করাপশনটা করেছে, তারা অবিলম্বে এই যে প্রকাশ্যে আনুক কারা কারা নির্দিষ্টভাবে এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার সাথে যুক্ত আর কারা যুক্ত নয়, এটা পাবলিক ডোমেনে আনুক। এটাই হচ্ছে, এই দাবিতেই আমাদের আন্দোলন হবে এখন, যে কারা কারা এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার সাথে যুক্ত আর কারা কারা না, এটা রাজ্য সরকারের কাছে আছে, তারা এটা পাবলিক ডোমেনে আসুক, এটা নিয়েই আমাদের আন্দোলন চলবে। চাকরি ফেরত পাওয়ার কথা বলতে আপনারা যে আগের যে চাকরিটা 2016 প্যানেলে পেয়েছিলেন, সেই চাকরি থাকার কথা নয় অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট, এই কথাটাই তিনি বলে দিয়েছেন। এবং আর যেটা আপনি বলছিলেন যে আইনি পরামর্শ অন্য রয়েছে, সেটা পরে জানতে পারবেন আপনারা। পিটিশন তো সরকার পক্ষ তো পিটিশন করেছে, এবং আইনি পদক্ষেপ আর কি করা যেতে পারে সেই বিষয়ে আমরা নিজেদের মধ্যে একটা আলোচনা করছি, এবং ইন্ডিভিজুয়ালি যদি আমরা অন্য কোনো পথ যদি আমরা বের করতে পারি, সেটা নিয়ে আমরা আলোচনা করে সেই পথে আমরা এগোবো। এই সিপিএমের এই বিকাশবাবু এবং তাদের লয়াররা যেভাবে চাকরি খাওয়ার পক্ষে সওয়াল করেছেন, যার জন্য এসএফআইকেও বলতে হয়েছিল এটা হতে পারে না। আবার তাদের কাছেই যদি কেউ যায় নিতে, মানে ভক্ষকের কাছে যদি কেউ যায় পরামর্শ নিতে, তাদের ব্যাপার। মুখ্যমন্ত্রী যখন তাদের চাকরি দেওয়ার প্রসেস করছেন, এরাই আবার কোর্টে গিয়ে তাদের বিরোধিতা করছে, এটা কি করে হতে পারে? কিন্তু যারা চাকরি খাওয়ার পক্ষে সওয়াল করেছেন, তো যদি তাদের কাছেই যাবেন। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।